গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমাইডু ক্লাসেস। দেখো, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে থার্ড নাম্বার চ্যাপ্টার, মানে আজকে তোমাদের তৃতীয় চ্যাপ্টারটা শুরু করব। দেখো, তৃতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। তো এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে যে বিষয়টা আমরা পড়ব সেটা হচ্ছে ভারতের সামন্ত ব্যবস্থা বা সামন্ততন্ত্র। তো ভারত বলে না, ইউরোপেও এই ব্যবস্থাটাই দেখা গিয়েছিল, পরে ভারতে দেখা গিয়েছে। তো মধ্যযুগীয় ইউরোপ ও ভারতে প্রচলিত যে শাসন ও সামাজিক ব্যবস্থায় জমির মালিকানার ভিত্তিতে, কিসের ভিত্তিতে না, জমির মালিকানার ভিত্তিতে রাজা, সামন্ত প্রভু এবং কৃষকদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল সেটাকেই বলছে সামন্ততন্ত্র বা সামন্ত ব্যবস্থা, ইংরেজিতে যাকে বলে ফিউডালিজম। তো দেখো, আমি একটা ছবি এঁকেছি। দেখো, এটা পিরামিড আকৃতির মতো একটা ফটো। তার পিরামিডের একদম সর্বোচ্চ বা সব থেকে উঁচুতে রয়েছে রাজা, তারপরে কার স্থান না সামন্ত, তারপরে হচ্ছে সামন্ত, তারপরে একদম সর্বশেষ হচ্ছে ভূমিদাস বা যাদেরকে ষাট বলা হতো। এরা মূলত চাষি বা কৃষক ছিল। তো এটাই হচ্ছে সামন্ততন্ত্র বা সামন্ত ব্যবস্থা। ঠিক আছে, মানে জমির যদি দেখি সব থেকে বেশি, যদি দেখি রাজা, তারপরে হচ্ছে সামন্ত, তারপরে হচ্ছে উপসামন্ত, তারপর হচ্ছে ভূমিদাস। মানে এখানে জমির মালিকানার ভিত্তিতে ভাগ করেছে। তো এটা গেল। এবার দেখো, যেটা বলবো আমি সেটা হচ্ছে দক্ষিণ ভারতের অর্থনীতি, বিশেষ করে চোল শাসনটাকে দেখবো। তো এর মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে মন্দির ও অর্থনীতি। দেখো, চোল রাজারা প্রচুর পরিমাণে মন্দির তৈরি করতেন। যেমন তাঞ্জোর ও গঙ্গাইকোন্ড চোলপুরম যেখানে ছিল, তো সেখানে মন্দির তৈরি করেছিল। মন্দিরগুলো শুধু কি উপাসনার জন্য ছিল না, সেখানে শিল্পীদের বাসস্থানও ছিল, প্লাস অর্থনৈতিক কিন্তু কাজকর্ম বা কর্মকাণ্ড কিন্তু চলতো এখানে। দেখো, এবার হচ্ছে কৃষি ও সেচ ব্যবস্থা। তো কাবেরী নদী ও তার শাখা নদী থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি করা হয়েছিল। ফলে কি হতো না, বছরে দুবার ফসল হতো। আর বৃষ্টিটাকে ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে, মানে অনেকগুলো পুকুর আর দিঘি খনন করা হতো। তো এইভাবেই দক্ষিণ ভারতের মানুষরা কৃষি ও সেচ ব্যবস্থা করত। এরপর দেখো প্রশাসন। দেখো, রাজ্যকে কয়েকটা মন্ডলম বা প্রদেশে বিভক্ত করা হয়েছিল, মন্ডলম বা প্রদেশে। আর কৃষকদের থাকার জন্য বা কৃষকদের বসতিটাকে বলা হতো উর। আর কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হয়েছিল নাড়ু। এই উর, নাড়ু এগুলো থেকে কিন্তু খুব কোশ্চেন আছে, তো এগুলো ভালো করে পড়বে। আর দেখো, একটা ব্যবস্থা সেটা হচ্ছে ব্রহ্মদেয় ব্যবস্থা। ব্রাহ্মণদের করমুক্ত জমি দান করা হতো, সেই ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয় ব্যবস্থা। আর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য নগরম নামে একটা পরিষদ ছিল, তো এটাও মনে রাখবে। আর বাণিজ্য ওরা কিভাবে করতো বলছে, দক্ষিণ ভারতে নবম থেকে একাদশ শতকে বাণিজ্যের কিন্তু উন্নতিটা ভালো হয়েছিল। তামিল অঞ্চলের যারা বণিক ছিল তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসা করত। দেখো, এবার দেখবো আমরা পাল ও সেন যুগের অর্থনীতি ও বাণিজ্য কিরকম ছিল। তো যদি দেখা যাক ভিত্তিটা কিরকম ছিল না, পাল আর সেন যুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি, শিল্প ও বাণিজ্য। এই তিনটে ছিল মূল ভিত্তি। মুদ্রা ব্যবস্থা কেমন ছিল? দেখো, সোনা বা রূপোর ব্যবহার সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছিল। কেনা বেচার মাধ্যম কি ছিল না, প্রধান মাধ্যম হয়ে উঠেছিল কড়ি। এটা তোমরা শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু মনে রাখবে। আর দেখো, ভূমিদান ব্যবস্থা, এটা আগেই বললাম যে রাজারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্রাহ্মণদের জমি দান করতেন। করহীন এই জমি দান ব্যবস্থাটাকেই ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হতো। রাজস্ব বা কর, রাজারা যা ফসল উৎপন্ন হতো সেই উৎপন্ন ফসলের 1/6, মানে হচ্ছে 1/6 ট্যাক্স বা কর নিয়ে নিতেন। পাল ও সেন যুগে কিরকম কৃষি হতো, মানে ফসল কি 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 উৎপন্ন হতো দেখ। তো ধান ছিল ওই যুগের প্রধান ফসল। এছাড়া সর্ষে ও নানা রকমের ফল, যেমন হচ্ছে আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি উৎপন্ন হতো। এছাড়াও কার্পাস, তুলো, পান, সুপুরি, এলাচ, মহুয়া প্রচুর পরিমাণে উৎপাদিত হতো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আজকে দেখো ডাল ভাত হতেই হয় মানে বাঙালি, কিন্তু দেখো ডালেরই উল্লেখ ছিল না সেই সময়। ঠিক আছে, এটাও মনে রাখবে। দেখো, এবার দেখবো বাঙালির খাদ্যাভ্যাস, মানে পাল সেন যুগে কিরকম খাওয়া দাওয়া করতো।
তো প্রধান খাদ্য দেখো, যেহেতু আমরা পড়লাম যে ধান টাইপ ছিল প্রধান ফসল, তাহলে বাঙালির প্রধান খাদ্য কি হবে না ভাত। এবার শুধু ভাত তো খাবে না, ভাতের সাথে কি খাবে না গরম ভাতের সাথে গাওয়া ঘি, মোরলা মাছ, নালতে বা পাটের শাক যেটা, এইগুলো খাওয়ার চল ছিল। এবার দেখো শাকসবজি কি খেত, বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাকরোল, ডুমুর, কচু, এগুলো প্রাচীনকাল থেকেই বাঙালির খাদ্য তালিকায় রয়েছে, আজও আছে। মাছ মাংসের মধ্যে দেখো, মাছের মধ্যে রুই, পুঁটি, মোরলা, শোল, ইলিশ এগুলো জনপ্রিয় ছিল। অনেকে হরিণ, ছাগল, পাখি ও কচ্ছপের মাংস খেতেন। কাঁকড়া, শামুক খাওয়ারও রীতি ছিল। আর দেখো মিষ্টি আর পানীয়ের মধ্যে দেখো আখের গুড়, দুধ, দই, পায়েস, ক্ষীর এগুলো কিন্তু নিত্যদিনের খাবার ছিল। পানীয় হিসেবে মহুয়া, আখ থেকে তৈরি এই পানীয় এগুলো কিন্তু প্রচলিত ছিল। ঠিক আছে, মিষ্টিও পান। ব্যতিক্রম হিসেবে দেখো, আমরা তো আজকে আলু ছাড়া চলে না, সবজিতে যে কোনো সবজিতে আলু লাগে, কিন্তু দেখো আহ ব্যতিক্রম হিসেবে আলু, দেখো পর্তুগিজদের কাছ থেকে অনেক পরে কিন্তু বাঙালিরা আলু খেতে শিখেছিল। ঠিক আছে, শিখেছে তো। এটা কিন্তু প্রথমে আলু ছিল না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে। আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা একটা করে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।